প্রথমে হলো তৌহিদের ব্যাখ্যাটা কি। তৌহিদি জনতা ঘরে ঘরে এখন না, তৌহিদের মূল ব্যাখ্যাটাকে জানতে হবে। আমরা তৌহিদ বুঝি, কবর পূজাও করি। কবর পূজা তৌহিদ কি একসঙ্গে চলবে? অথচ বাংলাদেশে চলছে। এই ইউনিভার্সিটি দেখেন কতগুলো কবর আসা ডায়েরি বামে, কবরের গায়ে কেউ হাত দেবে না। এখানে একটা ভুয়া কবর আছে, শাহালির মাজার আছে না, কয়টা বাংলাদেশে? 3টা আছে। এখানে একটা, ঢাকায় একটা, আর ওই সুলতানগঞ্জে একটা। একটা মানুষ কয় জায়গায় মরে? বাজিদ বুস্তামি আছে না, কোথায় বলো? নাকি জানো না নাকি তোমরা? বাজিদ বুস্তামি না জানলে তো তোর বাংলাদেশে বাস করা উচিত না। বাজিদ বুস্তামি চট্টগ্রামে না, জীবনে একদিনও সে বাংলাদেশে আসেনি। সে হলো ইরানের লোক, বিস্তাম শহরে বসবাস করছে। অথচ বাংলাদেশ এমন, এদেশের মানুষ এত হুজুগি, যেটা চলছে ওটাই চলবে, বিপরীত বললে আপনি বাতিল। স্রোতে লাশ ভাসে, স্রোত উল্টা জীবন্ত সাঁতারুরা। সমাজ পরিবর্তন করতে গেলে কিছু জীবন্ত মানুষ দরকার। মরা লাশ দিয়ে কোশ্চেন করলে সমাজ পরিবর্তন হয় না। আর এটা বুঝতে পেরে ছাত্র জীবনে আমরা শুরু করেছি আহলাদের যুব সংঘ। তোমরা দেখছো 78 সালে 5ই ফেব্রুয়ারি, আসলে না, 74 সালেই আমার এই কাজ শুরু হয়ে গেছে, তখন আমি খুলনা সিটি কলেজের ছাত্র। তখন আমরা বুঝতে পারছি এটা কি হচ্ছে। ছাত্ররা খেলে স্লোগান দেওয়া দিন এসছে দুনিয়াতে। ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতি অর্থই হলো জাতীয় রাজনীতির লেজুড় বৃত্তি করা। কোনো শিক্ষক বা কোনো ছাত্র স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে না এখানে। ফলে বাক স্বাধীনতা হরণ করা হয়ে গেছে। কেউ জানে না এখানে কি বলতে হবে। শিখানো বলি বলেন, অর্থ তো আর শিক্ষকতা নয়। আমরা প্রস্তাব দিয়েছিলাম, আমি আজকে স্মরণ করছি প্রফেসর খালিকুজ্জামানের কথা, যিনি জুলজির প্রফেসর ছিলেন। এসব কলিগরা চিনবেন, বাচ্চা সব অনেক আগের কথা, 94-এর কথা বলছি। তিনি এখন তার এই ভদ্র, এটা আবাসিক এলাকার নামটা কি? ভদ্র আবাসিক, তাই কি? পদ্মা আবাসিক। বাবা অত মনেও থাকে না। পদ্মা আবাসিকের তার বাড়িতে পড়ে আসেন প্যারালাইসিস রোগী হিসেবে। আল্লাহ পাকের অশেষ রহমত, আমি জীবন্ত হিসেবে তোমাদের সামনে এসে বসতে পেরেছি। আর যদি ভালো অবস্থা থাকলে আমি ওকে নিয়ে আসতাম এখানে। যখন আমরা এখানে প্রথম বললাম প্রস্তাব দিয়ে, ছাত্রদের মধ্যে শিক্ষকদের মধ্যেও মানেনি কেউ অবশ্য, কিন্তু সবাই বলছিল হ্যাঁ ঠিক। কি সেটা জানো? বলেছিলাম যে ভিসি নিয়োগ হবে নিঃসন্দেহে চ্যান্সেলর কর্তৃক, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ যিনি প্রফেসর, বয়সের দিক দিয়ে বয়োজ্যেষ্ঠ, রিটায়ার করেননি, এরকম 3 জন সিরিয়াল বয়োজ্যেষ্ঠ প্রফেসরের নাম পাঠানো হোক চ্যান্সেলরের কাছে। উনি সেখান থেকে একজনকে ভিসি নিয়োগ দেবেন, কোনো দলাদলি থাকবে না। ঠিক ছাত্র সংসদ প্রয়োজনে ফ্যাকাল্টি ভিত্তিক হোক আর শ্রেণী ভিত্তিক হোক, সেখানে ডিউ টু মেরিট, যে ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড ব্যাচ, এরকম হিসাব করে সেখানে পরপর 11 জনকে দিয়ে একটা কমিটি করে দাও। 11 জনের মধ্যে যে যে দল করুক করুক, এখানে মেধার মূল্যায়ন হবে, যেন ছাত্ররা বুঝে আমাকে আগামীতে ভালো রেজাল্ট করতে হবে, যাতে মেধাকে সে গুরুত্ব দেয়, লেখাপড়া ভালো করে। আমাদের এই চিন্তাধারাটা সবাই খুব ভালো বলেছে, গ্রহণ কেউ করেনি। হ্যাঁ, প্রফেসর খালিকুজ্জামান একমাত্র ব্যক্তি। আমাদের যুবসংঘ কর্মী শিমুল যখন এই ধারণা তার কাছে পেশ করলো, উনি জিজ্ঞাসা করছেন তুমি এর ধারণা পেলে কোথায়? তো আমার কথা বলছিল। উনি বলেন ঠিক আছে, দেখি আমি এটা কিছু করতে পারি কিনা। উনি ঘোষণা দিয়ে দিলেন আমার ডিপার্টমেন্টে জুলজি, মানে বাংলা ভাষায় কি বলে, প্রাণীবিদ্যা, প্রাণীবিদ্যাই তো বলে, হ্যাঁ প্রাণীবিদ্যা, না ভূতত্ত্ব আলাদা, জিওলজি মাইনিং। প্রাণীবিদ্যা কি পুরনো সাবজেক্ট এদেশে আমাদের ডিপার্টমেন্ট ইউনিভার্সিটিতে। আমি যখন গেছি এখান থেকে তখন ছিল 42টি বিভাগ, এখন আজকে ভাই বললেন 62টা বিভাগ। ইনস্টিটিউট ছিল মাত্র একটা, এখন তো যে বলে 6টা না 7টা, বিশাল ব্যাপার। তো আমরা শিখেছিলাম 1000 পর্যন্ত, 1000 প্লাস, এখন হচ্ছে 1500 প্লাস। এই শিক্ষকরা যদি নিরপেক্ষ থাকে, ছাত্ররা যদি নিরপেক্ষ থাকে, তাহলে তাদের জ্ঞান অর্জনের সুযোগ থাকে। সবাই ব্যয়িত হচ্ছে একটা দলের লেজুড়ে,
ফলে শিক্ষকরা মর্যাদা হারিয়েছেন, ছাত্ররাও তাদের স্নেহ থেকে বঞ্চিত হয়ে গেছে এবং ছাত্র শিক্ষক পরস্পর ভাই ভাই ফ্রেন্ড হয়ে গেছে। আগে এটা ছিল না। যে কোনো একজন শিক্ষক দেখলেই যে কোনো ছাত্র মাথা নত করতো, স্যার আসতেছে, এটা সম্মান ছিল। এখন থেকে দলীয় শিক্ষককে সেই সম্মান পায়, দল বিরোধী শিক্ষক হলে সম্মান নেই। একই, এটা কি হবে নাকি? শিক্ষক সবারই শ্রদ্ধার পাত্র হবেন, এর পক্ষে আমরা এই প্রস্তাবগুলো দিয়েছিলাম। এমনকি রেজিস্ট্রার আবদুল সাহেব বললেন, ভাই আপনার কথাগুলি এত ভালো, কিন্তু বলবে কে? আপনি তো কোনো দলেই যান না, তা কী করে হবে? আমাদের দলে গেলে আমাকে আবার সেই গর্তে পড়ে যেতে হবে। প্রশ্ন এই, প্রফেসর খালেকুজ্জামান সাহেব বলছিলেন যে আমি দেখে কিছু করতে পারি কিনা। উনি বলে দিলেন কোনো দল ভিত্তিক নির্বাচন হবে না, এই থাকলো ভোটের বাক্স, যে যা পারো ভোট দাও, কোনো দলাদলি থাকবে না। উনি পেরেছিলেন, ওনার একটা প্রভাব ছিল ডিপার্টমেন্টের উপরে। আমি আজকে আসার আগেও শিমুল সাহেব কথা বলে আসলাম, কথা ঠিক তো, ভালো বলো তো? হ্যাঁ স্যার, স্মৃতিচারণ করতে হয়, যারা সত্যিকার অর্থে কিছু করে যান বা বলে যান, যদি আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার না করি তাহলে আমরা অন্যায় করব না। যদিও আমি তাকে তখনও চিনতাম না, আজও চিনি না মানুষটা কীরকম। উনিও কোনো আমার সামনে আসেননি, কিন্তু তার এই কাজটা আমার কাছে এবং ছাত্রদের কাছে খুবই ভালো লেগেছে। তার এই ছাত্র আজকে খুলনা মেডিকেলে তার বাপকে নিয়ে পড়ে আছে, চূড়ান্ত অবস্থা তার আব্বার। সেই অবস্থাও সে আমাকে বলল, স্যার। তো আমিও ওই ছাত্রকেও ধন্যবাদ জানাচ্ছি যে এই স্মৃতি সে মনে রেখেছে। আর তোমাদেরকেও এখান থেকে শিক্ষা গ্রহণের জন্য উপদেশ দিচ্ছি, পারলে এর উপরে তোমার টিকে থাকার চেষ্টা করো। যে কোনো দল মতের শিক্ষক হোক না কেন, শিক্ষক আমার শিক্ষক, বাস খালাস। আর যে কোনো দল মতের ছাত্র হোক, ছাত্র আমার স্নেহের পাত্র, সে আমার ছাত্র। এই মেজাজ যদি না থাকে, ছাত্রদের সঙ্গে স্নেহের সম্পর্ক, শিক্ষকদের সঙ্গে শ্রদ্ধার সম্পর্ক, এটা যদি না থাকে তো দুনিয়া থেকে শিক্ষা উঠে যাবে। মান্নান ভাইয়া বলেছিলেন এক সময় যে আমরা শিক্ষার মান বৃদ্ধির জন্য এত টাকা ব্যয় করছি, তো কিছুই বৃদ্ধি হচ্ছে না। টাকা বাজেট করতে মান বৃদ্ধি হয় না। মনে পড়ে এখন আমাদের নিজেদের কথা, আমরা লেখাপড়া কখনো ইট সিমেন্ট দেখি নাই, মাটির দেওয়াল, খড়ের চাল আর বাঁশবরণের আটা দিয়ে তাল গাছের পাতায় লিখতাম অ আ ক খ। বাঁশবরণের আটা তোমরা চিনো? হাতে কাটা ফুটবে, কিন্তু এদিকে কী বলে আমি জানি না। প্রচণ্ড কাঁটাওয়ালা গাছ, ভাঙলে সাদা দুধের মতো আটা বের হয়। ওই আটা দিয়ে লিখতে হতো তাল পাতায়, শুকনো তাল পাতার উপরে। এই লেখা নিয়ে মাদ্রাসায় গিয়ে জমা দিতাম, লেখা কার ভালো হয়েছে কার মন্দ হয়েছে। তাল পাতায় লিখতে গেলে লেখাটা ভালো না করতে হবেই না, নাহলে আটটা তালে বাদ দিয়ে আটটা তালে বাদ দিয়ে লিখবো। এই লেখার প্রচেষ্টার কারণেই লেখা আমাদের ভালো। আর এখন তো লেখালেখি বন্ধ হয়ে গেছে, কম্পিউটার টিপাটিপির চোটে কীভাবে অ লিখতে আর সেটা বলতেই পারে না। বাঁশবরণের আটা দিয়ে লিখে, আর বর্ষাকালে রেনি সিজনে 3 মাস ছুটি প্রাপ্ত ওই মাদ্রাসায়, কারণ দেয়াল তো ভেঙে পড়তে পারে, বলা তো যায় না। বাঁশ দিয়ে ঠেকা দিতাম বর্ষাকালে বৃষ্টির সময়। আব্বা বলতেন, যাও ভেঙে পড়লে কি দেখে আসো। এইসব জায়গায় লেখাপড়া শিখে আমরা আজকে এখানে। আর তোমরা লেখাপড়া শিখছো কত সুন্দর জায়গায়। ডিগ্রি যতই হাসিল করো, ইন্দ্রিয় বলে বল, বাহু বলে বল। ইন্দ্রিয় জলে জল, বাহু বলে বল। নিজস্ব ক্ষমতা যদি থাকে, ওটাই হলো আসল ক্ষমতা। ডিগ্রির ক্ষমতার কোনো মূল্য নাই। একসময় ছিল ডিগ্রি একটা পরিচিতি মাত্র, আইডেন্টি কার্ডের মতো। তুমি কতটুকু যোগ্য অযোগ্য যাচাইবাজি হবে না তোমার কর্মজীবনে গেলে। কর্মজীবন যেন তোমার কাছে ব্যর্থ না হয়, তোমার ডিগ্রি যেন নাম সর্বস্ব না হয়, এই বিষয়টা মনে রাখতে হবে। আমাদের সাবেক ভিসি একজন আর্মি ম্যান ছিলেন, প্রফেসর রকিব সাহেব। উনি একসময় রাগ করে বলেই ফেলেছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় কি শেষ পর্যন্ত ডিগ্রি বিতরণী কেন্দ্র হবে? অথচ তখন যা শিখত ছেলেরা,
এখন তো তাও শেখে না, ক্লাসে ছাত্র নাই, পরীক্ষার হলে সব ছাত্র মজুদ, সারা বছর ক্লাস করে না। তো তারা জানে পাস করার কোনো ব্যাপারই না। আর টিচাররা পাস না করেই দিলে তো ডিপার্টমেন্টের রেজিস্ট্রেশন থাকবে না। আরবি বিভাগে এখন 110টা সিট, ওটা আমি করে গিয়েছিলাম, আর বাড়েনি। কারণ বাড়াতে গেলে যে সমস্যা, পাস করাতে হবে তো, আর পাস করে না, ফেল করতে হবে সব। নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে আরবির বিরুদ্ধে, স্ট্র্যাটেজির বিরুদ্ধে, কিন্তু ডিপার্টমেন্টটা সরাতে পারছে না। বলা হলো এখানে আরবি ব্যাক্ট মাদ্রাসা পাস করা ছেলে ভর্তি হতে পারবে না, সবাই ভর্তি হবে। রিটায়ারমেন্টের আগে আমি কয়টা ক্লাস নিয়েছি 2016 সালে। এসে আমাকে বলছে, স্যার কী করবো, কিছু দিতে পারি না, আমরা তো জেনারেল স্টুডেন্ট। তো জেনারেল স্টুডেন্ট আরবি কেন ভর্তি হবে, এখানে মাদ্রাসা স্টুডেন্টের ভর্তি হবে। কিন্তু না, এমনভাবে করে দিয়েছে ফ্যাকাল্টি থেকে, ফলে এইসব ছেলে মেয়েগুলোকে ফেল করানো বিপদ, পাস করানোটাও বিপদ। আমি চেয়ারম্যানকে বললাম, বাবা আমার এই হবেটা হবে না, এই খাতাগুলো তোমাকে দিই, তুমি নম্বরটা যা পার পাস করে দিতে পারো, আমার দ্বারা হবে না। কিন্তু যার জন্য দেখতে পাচ্ছি সে 0 পাবে, আমি তাকে কী করে পাস মার্ক দেই? কিন্তু এমন এমন মানে ফ্যাসাদে ফেলানো হয়েছে, কোনো ডিপার্টমেন্ট স্বাধীনভাবে কাজ করতে পারছে না। আমরা বলেছিলাম, দেখো আরবি স্টাডিজটা আলাদা ফ্যাকাল্টি করো, সেটাও হয়নি। এই বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি বাড়তে বাড়তে, ডিপার্টমেন্ট বাড়তে বাড়তে 62টা হয়েছে, কোরআন রিসার্চ ডিপার্টমেন্ট হয়নি, হাদিস রিসার্চ ডিপার্টমেন্ট হয়নি। সবই হবে, চারুকলা হচ্ছে, সঙ্গীত হচ্ছে, লাড়লাপ্পা করার জন্য। চারুকলা মানে মূর্তি শিখতে হবে না, হচ্ছে যারা করেছেন তারা কৈফিয়ত দেবেন আল্লাহর কাছে। কিন্তু আল্লাহর কালামেকে গবেষণা করার জন্য যদি একটা সুযোগ রাখা যেত, তাহলে আল্লাহর কাছে ভালো থাকতাম, অন্তত ছাত্ররা সুযোগ পাইত। সে সুযোগ আমাদের নাই। আজকে আমরা গর্ব করছি ইবনে বতুতাকে নিয়ে, ইবনে খলদুনকে নিয়ে, আল ফারাবি, আল ফারগান নাম বলছে না, তারা কি এমনি শিখছে নাকি? তাদের সময় সুযোগ ছিল। আধুনিক বিজ্ঞানের জনক বলে পরিচিত রজার বেকন পর্যন্ত বলছেন যে বর্তমান বিশ্বের যে বিজ্ঞানের অগ্রগতি মূল হয়েছে মুসলমানদের অবদান। ডক্টর স্প্রেঙ্গার পর্যন্ত বলছেন যে মুসলমানরা যদি পৃথিবীতে না আসতো, বিজ্ঞানের অগ্রগতি আর 1000 বছর পিছিয়ে যেত। সবাই স্বীকার করে, সেই যুগের মুসলমানরা বিজ্ঞানের অগ্রগতি কীভাবে করলো, তারা কী করে বীজগণিত আবিষ্কার করলো, তারা কী করে ঘড়ি আবিষ্কার করলো, তারা কী করে আহ্নিক গতি, বার্ষিক গতি আবিষ্কার করলো, তারা কী করে শূন্য যে দিতে শূন্য দেয় না, মানে একের পেটে শূন্য দিয়ে শূন্য হয়, এই শূন্যের আবিষ্কার মুসলমানরা করলে কীভাবে করলো। তো সেই যুগে তারা কীভাবে রিসার্চ করতো, তাদেরকে সে সুযোগ দেওয়া হয়েছিল, বলিতে পেরেছে। মায়ের পেটে পড়তে কি বিজ্ঞানী হয় নাই? আজ আজকে আমরা বিমানে উঠতেছি, বিমান কারা করছে? আমরা অবশ্যই মার্কনিরা 2 ভাই করছে, জি না, ও তো 2 ভাই অনেক আগেই মুসলমানরা করছে এটা। তো উঠার পরে পড়ে গেছিল, ফলে আর আগাতে পারেনি। এই সবগুলো এখন স্বীকার করছে। আমরা ওগুলো আমাদের বইয়ের মধ্যে দিয়ে দিছি, তোরা দেখে নেবে, তালিকা দিও। 33টা তালিকা দিয়ে দিছি আমরা সেখানে। বীজগণিত, ত্রিকোণমিতি, কী সব মিতি, জ্যামিতি, নামটা মেলা আছে না তোমাদের সায়েন্সের, এই সমস্ত গোড়া হলো মুসলমানদের। তো সেই যুগের মুসলমানরা শিখেছে কোরআন রিসার্চ করে। এ যুগের মুসলমানদের, এই 90% মুসলমানদের দেশের কেন কোরআন রিসার্চের জন্য চেষ্টা করা হবে না? মুখে তো খুব বলো গণতন্ত্র, তো এদেশের অধিকাংশ মানুষ আকীদা বিশ্বাসের বিরুদ্ধে গিয়ে দেশ শাসন করাটা কোন ধরনের গণতন্ত্র? অথচ 50% এখন হচ্ছে 2018 সালের হিসাবে 62% মালয়েশিয়ার মুসলমানদের অবস্থান, 62% সেখানে মুসলমান, বাকি সব অমুসলিম। তারা এগিয়ে যাচ্ছে, তাদের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামী শিক্ষা বাধ্যতামূলক তাদের দেশে। আমাদের দেশে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার জন্য এত কথা বলতে হয় কি জন্য? এ তো নিজের প্রাণের দাবি, প্রত্যেকটা মুসলমানের মনের কথা এটা না। মুখে বলা হচ্ছে অধিকাংশ রায় চূড়ান্ত, বিষয়টা খেয়াল করা উচিত সবারই।
মৌলিক আদর্শ হবে আল্লাহকে চেনা। একরা, পৃথিবীতে এমন কোনো ধর্ম আছে যার শুরুতে একরা তুমি পড়ো? নাই, কোথাও নাই, কোনো ধর্মে পাবেন না আপনি। যদিও আমরা ইসলামের সঙ্গে কারো তুলনা করি না, ইসলাম একমাত্র ধর্ম আল্লাহর, আর সব মানুষের বানাওয়ার ধর্ম। তো কোনো ধর্মের শুরুতে একরা নাই, তুমি পড়ো। ইসলামেই প্রথম বলা তুমি পড়ো, যে ধর্মের বাণী শুরুতে পড়ো। কি পড়বে, কার নামে পড়বে, কেন পড়বে, কি শিখবে, সব বলা হচ্ছে। আর সেই ইসলাম আমাদের আকীদায়, বিশ্বাসে, আমলে, আখলাকে থাকা সত্ত্বেও আমাদের সন্তানরা ইসলামের উপরে রিসার্চ করতে পারছে না, ইসলামের বৈজ্ঞানিক বিষয়গুলি পড়তে পারছে না। আমরা দুঃখের কথা কাকে বলল? সেদিন বলে গেছি, বহুদিন পরে আজকে আবার এসেছি, একই কথাই বলে যাচ্ছি। আজকে সবচেয়ে যে বিষয়টি বলছিলাম, কোনো জিনিস প্রতিষ্ঠা করতে তিনটা জিনিস লাগে। এক নম্বর হলো লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক করা। আমরা বলে দিয়েছি লক্ষ্য উদ্দেশ্য হবে তাওহীদ, রিসালাত, আখিরাত। ঠিক আছে তো? শিক্ষার লক্ষ্য হতে হবে তাওহীদ, কোনো শিরক চলবে না। মানুষ আল্লাহর আনুগত্য করবে, শয়তানের আনুগত্য করবে না। এই বিষয়ে ভোটাভুটি করার সাহস কারো যদি থাকে করো, যে বাংলাদেশে একটা লোক এর বিরুদ্ধে ভোট দেখি। দুই নম্বর, এই লোকগুলোকে পরিচালিত করতে গেলে অবশ্যই একদল মানুষকে এগিয়ে যেতে হবে, অটোমেটিক্যালি আসমান থেকে পড়বে না। সেই একদল মানুষের মূলত যুবশক্তি। যুবশক্তি সমাজের প্রাণ শক্তি। আর যুবশক্তির মধ্যে সবচেয়ে অ্যাডভান্সড হচ্ছে ছাত্র শক্তি, কারণ তারা লেখাপড়া করে, তারা জানে, রিসার্চে থাকে। ছাত্রদেরকেই বলবো তোমরা এই লক্ষ্যে এগিয়ে আসো। তিন নম্বর, একা একা আগাইলে হবে না, তোমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধভাবেই এগিয়ে আসতে হবে, সাংগঠনিকভাবে এগিয়ে আসতে হবে, তাহলেই তোমাদের মূল্যায়ন হবে। আমি অত্যন্ত আনন্দিত যে আমি যখন ছিলাম তখন আহলে হাদিস যুব সংঘ এখানে রেজিস্টার্ড সংগঠন হয়নি রাজশাহী ইউনিভার্সিটিতে। আমি চলে যাওয়ার পরে রাজশাহী ইউনিভার্সিটিতে আহলে হাদিস যুব সংঘ রেজিস্টার্ড হয়েছে, তাই না? না, আমি থাকতে হয়নি। ও কারাগারে যাওয়াটা ওর তো থাকার সামিল না, তাই না? ও বলছে আপনি কারাগারে যাওয়ার পরে হয়েছে, তাও তো বলে, তো আমার মনে হয়নি। আমি তো চলে গেছি তখন অলরেডি। কারাগারে যাওয়া মানে জাহান্নামে যাওয়া শেষ, ধরলাম মরে গেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ একটা খুশির খবর, যদি আহলে হাদিস যুব সংঘ বলে একটা সংগঠন তোমার ছাত্রদের মধ্যে না থাকতো, তাহলে আজকে ঢুকতে পারছো তোমরা? কথা বলো। অথচ তোমাদের আসার আগে থেকেই এই ইউনিভার্সিটিতে প্রফেসর বারি ছিলেন ভাইস চ্যান্সেলর আহলে হাদিসের, তার আমলে হয়নি। ফায়াজ হোসেন ফারুকী ছিলেন আহলে হাদিস, তার আমলে হয়নি। প্রফেসর সালাম সাহেব রেজিস্ট্রার আহলে হাদিস, তার আমলে হয়নি। বহু ভিসি, প্রভিসি, ডিন, চেয়ারম্যান কত গেছে আহলে হাদিস, ঠিক নাই, কারোর আমল হয়নি। ছাত্রদের সব আমলেই ছিল, উত্তরবঙ্গে আহলে ছাত্র বেশি। কিন্তু যখনই ছাত্ররা সংগঠিত হয়েছে আহলে যুব সংঘের নামে, তখনই এটা সংগঠন এখানে অনুমোদন পাইছে। তারা কি পাইছে? তা বোঝা গেল অবশ্যই তোমাকে সংগঠিতভাবে এগিয়ে যেতে হবে, এককভাবে গেলে চলবে না। এখানেই এসে হাদিস আল জামাআত রহমাতুন আর ফুরকাতু আযাব। জামাতগত জীবনে রহমতের জীবন, আর বিচ্ছিন্ন জীবন হচ্ছে আযাবের জীবন। আজকে এখানে অনুমতি নিতে গেলে তুই কখনোই অনুমতি পাইতে না, যেহেতু আগে থেকে রেজিস্টার্ড সংগঠন হিসেবে তোমরা আছো এখানে বলেই কিন্তু ভাই প্রক্টর সাহেব তোমাদেরকে অনুমতি দিয়েছে, নাহলে দিত। প্রক্টর, সহপ্রক্টর যারা আছেন, আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং যে সমস্ত শিক্ষক ভাইরা আজকে এসছেন, আমাদের যদিও স্নেহাস্পদ, কিন্তু শিক্ষক হিসেবে আমাদেরকে আপনিই বলতে হবে, তাছাড়া তো উপায় নাই। আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এখানে আসার জন্য। আমরা বলবো আপনারা সচেতন হন, আপনি যে সঠিক আদর্শের সন্ধান নিয়ে ছাত্রদের মধ্যে কাজ করছেন, এটা মানুষকে বোঝাতে চেষ্টা করুন। কোড অফ লাইফ বলে অনেকে বলেছেন আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, জি না, লক্ষ্য ক্ষমতা আগে না জনগণের মধ্যে পরিবর্তন আগে, আকীদা বিশ্বাসের পরিবর্তন আগে না শাসন ক্ষমতা পরিবর্তনটা আগে? আপনারা বলতে পারেন? আগে কি সমাজ পরিবর্তন হবে না আগে সরকার পরিবর্তন হবে? এইখানে যে আমাদের অনেক আহলে শিক্ষকের মধ্যে
দ্বিমত আছে। তারা মনে করেন রাষ্ট্র ক্ষমতায় গেলেই সমাজ পরিবর্তন হয়ে যাবে। এটা ভুল চিন্তা। আমরা এই চিন্তার মধ্যে নাই। বলতে পারেন আমাদের এই চিন্তার সঙ্গে বৈপরীত্য পোষণ করার কারণেই আমাদেরকে যারা কারাগারে ঢুকিয়েছিলেন তারা ছিলেন ওই চিন্তার অনুসারী, যারা বলতেন আগে ক্ষমতা যায় তারপর সব ঠিক করে ফেলবো। এত সহজ নয়। এটা যদি হইতো তা 650 বছর মুসলমানরা দিল্লিতে রাজত্ব করেছে। ভারতবর্ষের মুসলমানদের সংখ্যা বেশি না কম? অথচ 650 বছর ক্ষমতা ছিল তারা। দিল্লির সর্বা, জগদীশ সর্বা বলে তাদেরকে সম্বোধন করা হতো। এই বাংলাদেশে 190 বছর ইংরেজ শাসন করেছে। এদেশে মানুষকে খ্রিস্টান হয়েছে? কিছুই হয়নি। বরং বলবো বাংলাদেশে আজকে যে স্বাধীন দেশ হয়েছে মূলত ইসলামী চেতনার কারণে। জানতো মুজিবনগরে ওর ওপাশে নদিয়া, এপাশে মেহেরপুর, না মাঝখানে একটা বাঁশের বেড়া। আমি নিজে গেছিলাম এই গত নভেম্বরে। আমাদের এই ব্যাপার, তোমরা এখানে কেন? কী করবো স্যার, রাজনৈতিক কারণে আমরা এখন এই আলাদা হয়ে গেছি আমাদের জেলার নদিয়া। তো স্যার আপনি মেহেরপুরে আসলে আমার সব চলে যাই। তাই নাকি? ওই বিডিয়াতে বলি আমাদের আমির জামাতে আসছে, পাসপোর্ট ভিসা লাগবে, এটা করে আমি চলে গেলাম। চিন্তা করতে পারেন কেন আজকে মেহেরপুর? এত নাম তো ছিল নদিয়া। রাজশাহীর আগে নাম ছিল মুর্শিদাবাদ। আমাকে সেই সময় কাগজ এখন পর্যন্ত আছে, জেলা মুর্শিদাবাদ। এই যে তোমার ওটা কী বল, সুলতানগঞ্জ গোদাগাড়ি থানা, গোদাগাড়ি জেলা মুর্শিদাবাদ। এখন না রাজশাহী হয়েছে, জাস্ট নদীর ওপাশেই তো পশ্চিমবঙ্গ। শুধু আদর্শের কারণে এদেশের অধিকাংশ লোক মুসলমান বলেই এদেশটা হয়েছে, পূর্ব পাকিস্তানটা হয়েছে বাংলাদেশ। আর ওদেশের অধিকাংশ লোক হিন্দু ছিল বলেই, অমুসলিম ছিল বলেই ওই দেশটা হয়ে গেছে পশ্চিমবঙ্গ বা ভারতের একটা অধীনস্থ প্রদেশ। আর শুধু ইসলামী চেতনার কারণে আজকে বাংলা জাতিসংঘের পৃথক অস্তিত্ব নিয়ে স্বাধীন বাংলাদেশের উঁচু মাথা নিয়ে সেখানে বসতে পারে শুধুমাত্র আপনার ইসলামী চেতনার কারণে। এই চেতনা যে ধ্বংস হয়ে যায় তাহলে বাংলাদেশ স্বাধীনতা ধ্বংস হয়ে যাবে। এই চেতনাকে উন্নত রাখতে পারে আহলাদের যুব সংঘের ছেলেরা, কারণ তাদের চেতনার মধ্যে আছে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। তাই না আমাদের দাওয়াত? আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। পবিত্র কোরআন ও সহিহ হাদিস আল্লাহর দেওয়া চূড়ান্ত সত্যের একমাত্র অভ্রান্ত নিদর্শন। কিন্তু যখনই এখান থেকে ঘুরিয়ে দিয়ে আমরা ইসলামের নাম করে ফেঁকা বানিয়ে ফেলে দিয়েছি, একজন এক একভাবে ব্যাখ্যা দিচ্ছি, শিরক বিদআতগুলোকে আমরা ইসলাম বানিয়ে ফেলে দিয়েছি, এত করে হয়ে গেছে সমস্যা। ফলে ওই ইসলাম নয় যে ইসলামে যাবতীয় শিরক বিদআতকে হালাল করা হয়েছে, ওই ইসলাম নয়। ইসলাম হবে সিরেফ কোরআন এবং সহিহ হাদিস, যেখানে কোনো ভেজাল নেই, জয়ীব নেই, মওযু নেই, জাল নেই। আহলাদের যুব সংঘের ছেলেদেরকে এই মৌলিক লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে বিশ্ববিদ্যালয়ে প্রায় 35,000 ছাত্রের মধ্যে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। এবং শিক্ষক ভাইদেরকেও বলছি, আপনারা বিষয়টা বোঝার চেষ্টা করুন। কারোর সঙ্গে আমাদের কোনো দুশ্মনী নেই, কোনো শত্রুতা নেই। সবার সঙ্গে আমাদের সুন্দর ব্যবস্থা, সম্পর্ক, ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ থাকা উচিত। ছাত্র এবং শিক্ষকের যে কথা একটু আগে বললেন, এটা যেন সবসময় মাথায় থাকে। তোমরা কাজ করবে শিক্ষকদের সামনে, শিক্ষক সুলভ শ্রদ্ধা নিয়ে তার সাথে কথা বলবা, যে দলে যিনি থাকে না। শিক্ষক বাস একদিন আগে যদি শিক্ষক হয়, আমার কোনো ক্লাসমেট, শিক্ষক হওয়ার পরে তার সঙ্গে চেহারা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এই মৌলিক বিষয়গুলি মাথায় রেখো। সঙ্গে সঙ্গে কোরআন ও সহিহ আলোকে নিজের জীবনটা গড়বে। নিজে যদি জীবন গড়তে না পারো, তোমার কথা কে শুনবে? শুধু বক্তৃতা দিয়ে কোশ্চেন করলে সমাজ পরিবর্তন হয় না, তোমার নিজের আচরণ দিয়ে পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আহলাদের যুব সংঘের আজকের এই সম্মেলন সফল হোক এবং অতি দ্রুত তোমরা এগিয়ে চলো। ছাত্র শিক্ষক সবার মধ্যে আমাদের দাওয়াতটা যেন তারা পেয়ে যান, বুঝতে চেষ্টা করেন। আমরা আজকের এই সম্মেলনে কিছুই করতে না পারলেও অন্তত চেতনা সৃষ্টি করা তো সম্ভব হবে, এটুকুই অন্তত যেন হয়। আর এই শিক্ষা ব্যবস্থা প্রস্তাবনা বইগুলা সবার মধ্যে দিয়ে দাও। যদি কারো সুযোগ হয় পড়লে চিনারা তারা বুঝতে পারবেন যে আমরা কি চাচ্ছি। পরিশেষে আমি আবার সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী বক্তাদেরকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। 6টা 1 ঘন্টা আছে না? 6টা
নির্ভেজাল তাওহীদের ছত্রবাহী এক অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। প্রিয় উপস্থিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক আমরা একটা কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছিলাম এবং সেই প্রতিযোগিতার পুরস্কার বিতরণের জন্য এখন মঞ্চে রেখে দিচ্ছি নাজমুল নাইক, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকের এই শিক্ষার মৌলিক লক্ষ্য শীর্ষক যে সেমিনার অনুষ্ঠিত হচ্ছে, এই সেমিনার আয়োজনের পূর্বে আমরা 11ই মার্চ পর্যন্ত অনলাইনে শিক্ষার মৌলিক লক্ষ্য শীর্ষক সেমিনার উপলক্ষে একটি কুইজ প্রতিযোগিতা অনলাইনে চালু রেখেছিলাম এবং সেখানে 215 জন প্রতিযোগী রাজশাহী বিশ্ববিদ্যালয়